নমস্কার, আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা। আজকের সোজা সাপটা শুরু করার আগে আমি গোটা নিউজ 18 বাংলা পরিবারের পক্ষ থেকে, নেটওয়ার্ক 18 এর পক্ষ থেকে ধন্যবাদ জানাই আপনাদের, অর্থাৎ যারা টেলিভিশন দেখছেন তাদের প্রত্যেককে। তার কারণ আপনারা আমাদের অনেকটা পথ এগিয়ে দিয়েছেন। বাংলা টেলিভিশন মার্কেটে নিউজ 18 বাংলা এখন 1 নম্বর চ্যানেল। আমরা খুব বেশি আলোচনার অনুষ্ঠান করি না, প্রতি সপ্তাহে একটি অনুষ্ঠান সোজা সাপটা করি। সেই অনুষ্ঠানও আপনারা যে প্রচুর মানুষ দেখেন এবং দেখছেন, তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আগামী দিনেও আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। আজকের বিষয় যাদবপুর। সালটা 30শে ডিসেম্বর 1970। আজ যারা আমার এখানে উপস্থিত আছেন, আমি ছাড়া কারোই প্রায় জন্ম হয়নি। ব্যক্তির নাম গোপাল চন্দ্র সেন। চাকরি থেকে অবসরের শেষ দিন শেষ ফাইলে সই করে অফিস থেকে বেরোন তিনি। কিন্তু জীবিত অবস্থায় আর বাড়ি ফেরা হয়নি তার। ক্যাম্পাসেই দুষ্কৃতীদের হাতে প্রাণ দিতে হয় তাকে। এই গোপাল চন্দ্র সেন ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তাকে হত্যা করা হয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের মধ্যেই। অনেকে বলেন নিজের প্রতিবাদী সত্তার জন্য প্রাণ দিতে হয়েছিল গোপাল চন্দ্র সেনকে। সেই প্রতিবাদের ধারা আজও অব্যাহত প্রাচীন এই শিক্ষা কেন্দ্রের অন্দরে। তবে প্রতিবাদের স্রোতে মিশেছে রাজনীতির রং, নানা রং, এবং তা থেকেই বিতর্কের জন্ম। বাঙালি স্বভাবে বিপ্লবী। বিদেশি শাসক হোক বা স্বদেশী সরকার, প্রতিবাদের সুর চড়াতে এ জাতির ঝুড়ি মেলা ভার। শিক্ষায় উর্বর এই জাতির আন্দোলনের প্রথম পাঠ শিক্ষাঙ্গনে। বাঙালির নায়ক সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্সি থেকে বহিষ্কৃত হয়েছিলেন অধ্যাপক হেনস্থার অভিযোগে। আর ছাত্রনেতা আশুতোষ মুখোপাধ্যায়ের দাপট তো সে আমলে কলকাতা হাইকোর্টও দেখেছে। ইতিহাস নিশ্চিতভাবেই এগিয়ে যেতে শিখিয়েছে, কিন্তু থামতেও শিখিয়েছে। বিতর্কটা বোধহয় এখানেই। অভিজাত একটা বিশ্ববিদ্যালয়, পঠন পাঠনেও সেরা, কিন্তু শিক্ষার এই কেন্দ্র বারবারই খবরের কেন্দ্রে। কখনো হোস্টেলে ছাত্রের মৃত্যু, কখনো ঘন্টার পর ঘন্টা উপাচার্য ঘেরাও, কখনো মাত্রা ছাড়া র্যাগিং এর অভিযোগ, কখনো ক্যাম্পাসের অশান্তিতে রাস্তা অবরোধ। এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়েই আক্রান্ত হন সাংসদ, হামলার মুখে পড়েন খোদ মন্ত্রী। বিক্ষোভ দেখাতে গিয়ে আহত হন ছাত্র। তাই প্রশ্ন ওঠাও স্বাভাবিক, কেন এত অশান্তি? তবে কি বেপরোয়া হচ্ছে প্রতিবাদ? একে স্বাধীনতা কেড়ে নিচ্ছে অন্যের অধিকার, নাকি পরিস্থিতি আরো জটিল করছে রাজনীতির অঙ্ক? লাল ক্যাম্পাসের দাপট দেখাতে মরিয়া দুই ফুল। এই টানাপোড়েনেই কি আরো তপ্ত হচ্ছে যাদবপুর? ব্রিটিশরা বলতো সুভাষচন্দ্র বসু তাদের হেনস্থা করেছে অধ্যাপককে, আর স্বদেশীরা বলতো স্বদেশীদের সম্মানের প্রতিবাদ জানাতেই প্রতিবাদ করেছিলেন সুভাষচন্দ্র বসু। এ নিয়ে বিতর্ক আছে। যাই হোক, সত্যি তপ্ত যাদবপুর। ছাত্র আহত, শিক্ষামন্ত্রীর নামে এফআইআর, বৈঠকে রাজ্যপাল, আন্দোলনে পড়ুয়ারা, আর তাই প্রশ্ন অনেক। কেন বারবার উত্তপ্ত হচ্ছে যাদবপুর? কার দোষ? কোথায় গলদ? কর্তৃপক্ষের ঢিলেমি, ছাত্রদের ঔদ্ধত্য, নাকি ক্ষমতা দখলের এই টানা পড়েন? এইসব প্রশ্নেরই উত্তর খুঁজবো আমরা আমাদের আজকের মোশন যত কাণ্ড যাদবপুরে। আর এই নিয়ে বলার জন্য আজ যারা আমার সঙ্গে আছেন, প্রথমেই পরিচয় করিয়ে দিই। আমার একদম ডান দিকে আছেন সিপিআইএম এর পক্ষে সৃজন ভট্টাচার্য, পাশেই আছেন ওয়েবকুপা সদস্য মনোজিৎ মণ্ডল, যাদবপুরের অধ্যাপক, পাশে রয়েছেন বিজেপির পক্ষে বলার জন্য শঙ্কুদেব পণ্ডা, একদম বাঁদিকে আছেন সব থেকে কম বয়সী এখানে দীপ্তমান ঘোষ, পিডিএসএফ এর পক্ষ থেকে বলার জন্য।
তার পাশে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শুভজিৎ নস্কর, এবং আমার পাশে রয়েছেন দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের পক্ষে বলার জন্য। আমি প্রথমে আজকের এই অনুষ্ঠানে ডেকে নেব মনোজিৎকে, ওয়েব কুপার সদস্য প্রফেসর মনোজিৎ মণ্ডল, তার বক্তব্য পেশ করার জন্য। আমি যাদবপুর নিয়ে আজকে প্রথম বলছি। আমাকে অনেকবার গত 7 দিন ধরেই ডাকা হয়েছে, আমি ইচ্ছে করেই যাইনি। তার কারণটা খুব পরিষ্কার যে আমার নিজের বিভাগের একজন ছাত্র অসুস্থ অবস্থায় আছে, সেজন্যই। কিন্তু পুরো ঘটনাটা আমি সেদিন চাক্ষুষ করেছি। আমার যেটা মনে হয় 2-3টে ভাগে ঘটনাগুলো ঘটেছে। প্রথম, শিক্ষামন্ত্রী আসার আগে তখন আমরা ছাত্রছাত্রীদের বোঝানোর চেষ্টা করেছি, তখন থেকেই ওদের একটা ব্যারিকেড, ওদের আন্দোলন চলেছে। বেশিরভাগ ছাত্রছাত্রীরা বুঝেছে এই ঘটনাচক্রে এসএফআই বলে যে সংগঠন যাদবপুরে, তাদেরকে বোঝানোর পর তারা পরিষ্কার ঠিক করে যে তারা কোনো ঝগড়াঝাটি না করে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করে ডেপুটেশন দেবেন। এটা ঘোষিতই ছিল ওদের পক্ষে, এবং ওরা তাই করেও ছিল সেটা। এবং সেটার এক প্রকার সেতুবন্ধন আমি তাদেরকে গিয়ে শিক্ষামন্ত্রীর কাছে নিয়ে গিয়ে ডেপুটেশন দেওয়ার ব্যবস্থা করি। বাকিদের সাথে আমরা একই কথা বলি, যারা আরো ছোট ছোট কয়েকটা সংগঠন ছিল, তারা বাম অতি বাম, আমি এগুলো জানি না, বলতে পারবো না, আমার সেগুলো দেখার দরকার ছিল না। কিছু ছাত্র আমার চেনা ছিল, তাদেরকে আমরা একই কথা বলি, তোমরাও মন্ত্রী আসার পরে বা আমাদের সভাপতি আসার পরে তোমরা নিজেরা গিয়ে ডেপুটেশন দাও। তখন ওই তারা সেরকম ভাবে কোনো উগ্রবাদ দেখায়নি। তারপর আমাদের সভাপতি অর্থাৎ শিক্ষামন্ত্রী আসার পরে শিক্ষামন্ত্রী অন্য একটা রাস্তা দিয়ে ঢুকেছিলেন বলে ওরা বোধহয় আটকাতে পারেনি, আটকানোর চেষ্টা করেছিল কিনা সেটা আমি বলতে পারবো না। ভাষণ দিতে যখন উনি ওঠেন স্টেজে, তখন আড়াইটে নাগাদ হবে। শিক্ষামন্ত্রী ঢোকেন 2টো নাগাদ, 2:30 নাগাদ উনি স্টেজে আসেন ভাষণ দিতে। তখন আমরা দেখলাম একজনকে, সংখ্যাটা খুব বেশি না, প্রায় 20-25 জন মতো, তারা জোর করে আমাদের অডিটোরিয়ামে ঢুকতে চায় ওইটিতে। আমরা সেখানে বাধা দিই, আমি নিজে ছিলাম। বাধা মানে আমরা বলি যে তোমরা কেন এটা করতে চাইছো, এটা আমাদের একটা ঘোষিত রাজনৈতিক সভা, আমাদের এখন একটা এজিএম হচ্ছে। বারবার বোঝানোর চেষ্টা করি, ওরা বোঝেনি। তারপরে ভেতরে ঢুকে আপনারা সবাই দেখেছেন চেয়ার নিয়ে কি হয়েছে কাণ্ড, শিক্ষামন্ত্রী তখন বলছেন, এগুলো আপনারা সবাই দেখেন। তারপর আবার শিক্ষামন্ত্রী পিছনের দিকে যান, সে তখনও ডাকা হয় ঘটনাচক্রে, তখনই কিন্তু এসএফআই গিয়ে ডেপুটেশনটা দেয়। ওদেরকেও আমরা ডাকি, ওরা বলে যে আমাদের কাছে এসে কথা বলতে হবে শিক্ষামন্ত্রীকে, বাইরে। তখন বাইরে অনেকে বেরিয়ে গেছে শিক্ষামন্ত্রী যাওয়ার পরে। শিক্ষামন্ত্রী আমি তাই করবো তাহলে। শিক্ষামন্ত্রী তখন হেঁটে হেঁটে রাস্তা থেকে বাইরে আসেন, তখন আসার সময় দেখলেন যে ওনার 2টো যে গাড়ির কনভয়, সেই 2টো গাড়ির কনভয়কে হাওয়া খুলে দেওয়া হয়েছে। সেগুলো সবাই আপনারা ছবিতে দেখেছেন। তারপর ওখানে বললো যে তখন আমাদের সাথে কথা বলতে হবে, এবং আপনি এখানে বসুন, এখানে আপনার সাথে কথা বলবো। পাশে একটা আমাদের কিওস্ক ছিল, রেজিস্ট্রেশন কাউন্টার ছিল, সেখানে শিক্ষামন্ত্রী অনেকক্ষণ বসেছিলেন, প্রায় 20-25 মিনিট। উঠে এসে কথা বলেছেন কখনো, ওরা বলেছে না আমাদের সবার সাথে 40-50 জনের সাথে আপনাকে একসাথে কথা বলতে হবে। উনি বললেন ভেতরেই চলো ওইটিতে, আপনি সেই ফুটেজগুলো খুঁজলেই পাবেন। বলেছে না এখানেই বলতে হবে, সবার সাথে একসঙ্গে বলতে হবে। বলছে এইভাবে চিৎকার করলে তো হয় না। আমিও চেষ্টা করছিলাম অন্যদিকে কয়েকজন ছেলে মেয়েকে বোঝাতে, তারা কিন্তু অনেকে রাজি হয়েছিল, হ্যাঁ স্যার আমরা কয়েকজন কথা বলে চলে যাব। ইন দ্য মিন টাইম তারপরে যা ঘটনা ঘটেছে পিছন দিকে, সেখানটাতে আমি ছিলাম না। আমার বক্তব্যটা খুব পরিষ্কার যে ঘটনা আমাদের ছাত্রর সাথে যেটা হয়েছে, ছাত্র গাড়িতে, ও গাড়ি আটকাতে গিয়েছিল, গাড়িতে ধাক্কা লেগে পড়ে গেছে, সেটা সবাই আমরা দেখেছি। সেটা অত্যন্ত একটা দুর্ভাগ্যজনক একটা ঘটনা, আরো মারাত্মক কিছু হতে পারত। অল্প চোটে তার আঘাত লেগেছে, তার জন্য সত্যি সত্যি আমরা খুব ব্যথিত। কিন্তু তার আগে যে ঘটনাগুলো ঘটলো সেগুলো কি কাম্য ছিল? শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙা হয়েছে, শিক্ষামন্ত্রীকে উনি অসুস্থ হতে পারতেন, ড্রাইভার অসুস্থ হতে পারত, আরো অনেক ছেলে মেয়ে আঘাতপ্রাপ্ত হয়েছে। আমার নিজের আন্ডারে কাজ করে আরো একটি ছেলে, সেই কিন্তু দেখবেন বাঁ দিকে তাকে ঠেলে ফেলে দেওয়া হচ্ছে। তিনি চেয়েছিলেন শিক্ষামন্ত্রী সুস্থ হয়ে বেরিয়ে যাক, সে গাড়ি উঠেছিল, তাকে কিন্তু ঠেলে ফেলা যায়, সেই গল্পটা কিন্তু কেউ বলছে না। তার নাম অরিন্দম বিশ্বাস, সে আমার আন্ডারেই কাজ করে, তাকে টেনে ফেলে দেওয়া হয়েছে, সেটাও দেখবেন ফুটেজে কিন্তু আছে। প্রথমে তার সাথে ইন্দ্রানুজকে গুলি ফেলা হয়েছিল, পরে যখন আমি ক্লারিফাই করলাম যে না ইন্দ্রানুজ নয়, তখন বোঝা গেল যে অন্য। এগুলো নিয়ে কিন্তু চর্চা হচ্ছে না। আমার বক্তব্যটা খুব পরিষ্কার যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল শিক্ষকরা বা তৃণমূল প্রভাবিত শিক্ষকরা, তাদের কি কোনো মিটিং বা কোনো সেমিনার করার অধিকার নেই? যাদবপুর বিশ্ববিদ্যালয় কি ভারতবর্ষের গণতান্ত্রিক পরিসরের বাইরে, সাংবিধানিক পরিসরের বাইরে?
আমরা বারবার ছেলে মেয়েদের বোঝানোর চেষ্টা করেছি। আমার যে ছাত্রটি হাসপাতালে ভর্তি তাকেও আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি। ও কিন্তু কখনোই আমার সাথে খারাপ ব্যবহার করেনি, সেদিনও করেন। ঠিক। বরং একজন মারতে উদ্যত হয়েছিল ওদের মধ্যে, ও তখন বলেছে না উনি আমার স্যার, ওকে ওকে মারা যেন না হয়। আমি এটা বলতে আমার কোনো বাধা নেই যে আমার ছাত্র ও একটা ভ্রান্ত রাজনীতিতে বিশ্বাস করে, করতেই পারে। আমরা চেষ্টা করছি তাকে যাতে কোনোভাবে বোঝানো যায়। ধন্যবাদ। কিন্তু মানুষকে বুঝতে হবে যাদবপুর পৃথিবী, ভারতবর্ষ, পশ্চিমবাংলার বাইরে নয়। মনোজিৎ মণ্ডল ওয়েবকুপা সদস্য, তার বক্তব্য যাদবপুর পৃথিবীর অন্য কোনো সভ্যতার বাইরে নয়, অর্থাৎ রাজনৈতিক দল এবং অধ্যাপকদের সংগঠনে করা যেতেই পারে, এবং সেখানে কেন এরমভাবে অযাচিতভাবে আক্রমণ হবে এবং এই ধরনের আক্রমণ হবে। পরের বক্তা দীপ্তমান ঘোষ, পিডিএসএফ এর পক্ষে। স্যার কয়েকটা কথা বলেছেন, আমি সেই পক্ষ ধরেই খানিকটা কথা বলতে চাই। উনি গণতন্ত্রের কথা বলেছেন। প্রথম কথা সেই দিনকে কি কি ঘটেছিল তার একটা ছোট বিবরণ আমি দিয়ে রাখছি। 1 মার্চ আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ওয়েটি আছে, ওপেন এয়ার থিয়েটার, সেখানে মূলত একটা প্রোগ্রাম ছিল। সেখানে আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উপস্থিত ছিলেন। এবার আমরা যারা সাধারণ ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাতে গিয়েছিলাম, আমাদের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি স্টুডেন্টস ইউনিয়ন ফেটসু, সায়েন্সে যেটা আছে এসএফএসু এবং আর্টসের আফসু, তারা সবাই মিলে আমরা বিক্ষোভ দেখাতে গিয়েছিলাম মূলত 3টে দাবির উপর ভিত্তি করে। প্রথম দাবি, আমাদের ইউনিয়ন ইলেকশন বিগত 5 বছর ধরে হচ্ছে না। উনি গণতন্ত্রের কথা বলেছেন, যদি এর আগেও বহু তৃণমূলের যারা নেতা আছেন তারা বলেছেন 1 মিনিট, কেউ বলেছেন 1 মিনিটে যাদবপুর দখল করে নেবেন, কেউ বলেছে 6 মিনিটে দখল করে নেবেন, কেউ বলেছে 2.5 সেকেন্ডে দখল করে নেবেন। কিন্তু ব্যাপার হচ্ছে যে দখল করবার যেটা প্রথম কথা তো এটা আলু পটল নয় যে হুট করে বাজার থেকে কিনে আনবো। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে যদি তারা গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে কেন একটা ইউনিয়ন ইলেকশন করাতে এত বছর সময় লাগছে? যাদবপুরে বিগত 5 বছর ধরে এবং বিভিন্ন নানান কলেজে বিগত 8-9 বছর ধরে কোনো রকম ইউনিয়ন ইলেকশন আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং যদি এক্ষেত্রে টিএমসিবি তার ইউনিয়ন নিতে চায় কিংবা ভিভিপি তার ইউনিয়ন নিতে চায়, সেক্ষেত্রে একটা অত্যন্ত গণতান্ত্রিক উপায় তার একটা ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু সেরকম কোনো ইউনিয়ন ইলেকশনের কোনো রকম ভাবভঙ্গি আমরা শিক্ষামন্ত্রীর কাছ থেকে পাইনি। এবং দ্বিতীয় কথা, আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফান্ডিং, টাকা পয়সার অভাব দীর্ঘদিন ধরে। সেখানে ঠিকঠাক ফান্ডিং হচ্ছে না। আমাদের ল্যাবের যে ইনফ্রাস্ট্রাকচার অত্যন্ত খারাপ, গোটা কলেজের ইনফ্রাস্ট্রাকচার অত্যন্ত খারাপ। এবং সেখানে আমরা যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হোক কিংবা সায়েন্সের স্টুডেন্ট হোক বা আর্টসের স্টুডেন্ট হোক, যারা আমরা পড়াশোনা করি, যারা আমরা নিয়মিত ল্যাবে যাই, তারা আমরা ভালো করে অবস্থাটা জানি যে কি খারাপ অবস্থা আমাদের ল্যাবের। ফলত এই জায়গা থেকে আমরা শিক্ষামন্ত্রীকে আমরা কখনো পাই না, সেখানে প্রথমবার পেয়েছি। এবং সেখানে আমরা চেষ্টা করেছিলাম যাতে আমরা উনি আমাদের সাথে খানিকক্ষণের জন্য বসে কথাবার্তা বলেন, কিন্তু সেটা উনি করেননি। এবার এটা প্রশ্ন উঠতে পারে যে কেন আমরা সবাই মিলে চাইলাম কথাবার্তা বলতে। কারণ হচ্ছে আমাদের ইউনিয়ন ইলেকশন হয়নি, ফলত সেক্ষেত্রে কোনো অফিস বিয়ারার নেই। আমাদের মোটামুটি সবাই সুষ্ঠু হবে। এটা আমাদের জিবি প্রসেসেও তাই হয়। জেনারেল বডি মিটিং করে প্রত্যেকে একের পর এক হাত তুলে কথা বলে। এবং তৃতীয় যে পয়েন্ট, যে এতগুলো যে পদ খালি রয়েছে গোটা বিশ্ববিদ্যালয় জুড়ে, পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীর প্রচুর পদ খালি রয়েছে। দীর্ঘদিন ধরে শিক্ষক শিক্ষিকা নিয়োগ বন্ধ, কর্মচারী নিয়োগ বন্ধ। তার কি হবে এখনো অবধি শিক্ষামন্ত্রী কোনো রকম আশ্বাস দেননি। এবং সেই দিন শিক্ষামন্ত্রী আমাদের কোনো রকম বক্তব্য না শুনে, কথাবার্তা না শুনে, কোনো রকম আলোচনার সিদ্ধান্ত না নিয়ে সোজা আমাদের বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে আমাদের ইংলিশের প্রথম বিভাগের একজন ছাত্র ইন্দ্রানুজকে হঠাৎ চাপা দিয়ে বেরিয়ে যান। সে এখন কেপিসি হাসপাতালে দীর্ঘদিন ধরে ভর্তি। তার একটা চোখ বেঁচে থাকবে কিনা আমরা বলতে পারছি না। কিন্তু সমস্ত পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে হোক কিংবা যে কোনো মানুষের কাছে একটা মানবিক প্রশ্ন যে যেখানে আমাদের প্রথমত কেন বিক্ষোভ করতে হবে? একটা আমাদের যে গণতান্ত্রিক অধিকার, আমাদের ইউনিভার্সিটির ভোট, আমাদের ইউনিভার্সিটি ইনফ্রাস্ট্রাকচার, ইউনিভার্সিটির ফান্ড, সেইগুলো নিয়ে প্রথমত কেন আমাদের বিক্ষোভ দেখাতে হবে? সেগুলো আমাদের মৌলিক অধিকার। শিক্ষাক্ষেত্রে যে কোনো ধরনের শিক্ষা যে আমরা পাবো সেটা তো আমাদের মৌলিক অধিকার। সে যেমন বিশ্ববিদ্যালয়ই হোক না কেন, সে প্রথম সারির 5 বিশ্ববিদ্যালয় হোক বা যে কোনো ধরনের বিশ্ববিদ্যালয় হোক, সেখানে প্রত্যেকের একটা মৌলিক অধিকার। সেই বিষয়ে কেন কর্ণপাত করা হচ্ছে না? এটা আমার প্রশ্ন থাকবে। একদম, দীপ্তমানের কথা আরো শুনবো। মৌলিক অধিকার নিয়ে প্রশ্ন তুলল দীপ্তমান, যে ছাত্রদের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার কেন পূরণ হচ্ছে না, সেটাই হচ্ছে ওর প্রধান বিষয়। পরের বক্তা শুভজিৎ নস্কর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক। ঘটনাটার মোটামুটি একটা 2 পক্ষ থেকে বিবরণ পেয়েছি, একটা তো ওয়েবকুপার পক্ষ থেকে আর একটা ছাত্র প্রতিনিধির পক্ষ থেকে। আমি একটু অন্যভাবে এটাকে একটা লার্জার দৃশ্যপট থেকে দেখতে চাই। যে বিশ্ববিদ্যালয়ের আইডিয়া এই মুহূর্তে একটা প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়েছে যে বিশ্ববিদ্যালয় কেমন হবে। বিভিন্ন কর্নার থেকে কেউ বলছে, ধরুন 2টো ন্যারেটিভ উঠে আসছে। যে একটা ন্যারেটিভ যে এরকম এত সমস্যা হচ্ছে যে ওখানে একটা কেন্দ্রীয় বাহিনীর আউটপোস্ট তৈরি করা হোক বা মূল পুলিশ মোতায়েন করা হোক। আবার কেউ কেউ বলছে যাদবপুরকে বন্ধ করে দেওয়া হোক। এই ধরনের নৈরাজ্যবাদী বিশ্ববিদ্যালয়ের কোনো স্থান নেই। এখন সমস্যা হচ্ছে ধরুন বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দেওয়া বা ধরুন একটা
শরীরের কোথাও রোগ হয়েছে বলে সেই মানুষটাকে মেরে ফেলে দেওয়া, এটা তো কোনো মানে যুক্তির বিষয় হতে পারে না। এবার বিশ্ববিদ্যালয়ের আইডিয়াটা অনেকের কাছে খুব একটা ক্লিয়ার নয়। সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটির আক্ষরিক অর্থ হচ্ছে ইউনিভার্সাল। আমার ইউনিভার্সিটির ক্যাম্পাস সারা বিশ্বের সমস্ত ইস্যু নিয়ে আলোচনা করবে, এটাই স্বাভাবিক। এবং শুধুমাত্র বিশ্বের নয়, আশেপাশে যা ঘটনা ঘটছে, এবং একটা আয়না হিসাবে যাতে বিশ্ববিদ্যালয় সবার সামনে সেই প্রতিফলনটা দেখায়। সেটা বাইরে যারা পলিটিক্স করে, সে যে পলিটিক্স হতে পারে, সেটা রাইট উইং হতে পারে, সেটা লেফট উইং হতে পারে, তারা সেন্ট্রিস্ট হতে পারে, যে কেউ। কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে আইডিয়া, মানে উচ্চ শিক্ষায় যেখানে প্রতিবাদ হয়, যেখানে আউটরেজ হয়, সেইটাকে একেবারে প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দেওয়াটা, এটা কিন্তু একটা ডেঞ্জারাস থ্রেট। যারা করছেন তারা মানে কোন ধরনের প্রোপাগান্ডা থেকে করছেন আমি জানি না। যদি করে থাকেন, প্রোপাগান্ডা থেকে করে থাকেন, সেটা একটা বড় আমাদের জন্য ওয়ার্নিং বেল। কিন্তু আমার বক্তব্য যে বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ হবে, বিশ্ববিদ্যালয়ে আউটরেজ হবে, বিশ্ববিদ্যালয়ে মিছিল হবে, মিটিং হবে, নট নেসেসারিলি সবকিছু নৈরাজ্যবাদী ওয়েতে হবে বা সেখানে অ্যানার্কি হবে, সেখানে ডেমোক্রেটিক ওয়েতে। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেমন পড়াশোনা করে আজকে অধ্যাপক, আমি জেএনইউতে ছিলাম, হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ছিলাম, এবং রোহিত ভেমুলারা আন্দোলন করেছে এখানে, এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করেছে। সারা বিশ্বের বিভিন্ন ইস্যু নিয়ে আমরা চর্চা করি, এবং সেটাই স্বাভাবিক। আজকে বালাসোরে রেলওয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা গেছে, সেটা আমি ডিসকাস করব না, সেটা নিয়ে আমি মিছিল করব না ক্যাম্পাসে। এবং ধরুন আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট যেমন ফান্ড কাট করছে উচ্চশিক্ষার ক্ষেত্রে, এডুকেশন সেক্টরে, এবং স্টেট গভর্নমেন্ট যে একটা ফান্ড ড্রাই আপ করে দিচ্ছে, এটা নিয়ে তো আমি ক্যাম্পাসে ন্যাচারালি কথা বলবো। এটা নয় কি আমি নন নেসেসারিলি ঘেরাও করতে হবে, কিন্তু এটাও আপনাকে বুঝতে হবে যে আজকে ঘেরাও করার পর্যায়ে কেন চলে যাচ্ছে স্টুডেন্ট মুভমেন্ট। আমি চাই না ঘেরাও হোক, কিন্তু যখন দুই পক্ষ, সেটা হতে পারে লেফট সমর্থিত, সেটা হতে পারে টিএমসি সমর্থিত। কিছুদিন আগে যাদবপুরে যেটা ঘটেছে, একটা ঘটনাক্রমে একটি প্রফেসরের, অধ্যাপকের এতে তালা মেরে দেওয়া হয়েছে ঘরে, যে তাকে ঢুকতে দেওয়া হবে না। সেম আমার একজন কলিগ, তাকে বলা হয়েছে যে ঢুকতে দেওয়া হবে না। এখন এই ধরনের যে চরম স্টেপগুলো নেওয়ার হঠাৎ করে প্রয়োজনীয়তা পড়লো কেন? তার কারণ একটা নৈতিক অবক্ষয় হয়েছে, অ্যাডমিনিস্ট্রেশনের উপর ভরসা উঠেছে, সরকারের উপর ভরসা উঠেছে, যারা স্টেক হোল্ডার তাদের উপর ভরসা উঠেছে। তাদেরকে ভাবতে হবে। ছাত্রছাত্রীদের ইন্ট্রোস্পেক্ট করার সময় নয়, সব দোষ ছাত্রছাত্রীদের ইন্ট্রোস্পেকশনের উপর চাপিয়ে দিয়ে অন্য স্টেক হোল্ডার যারা ম্যানেজ করছে, ম্যানেজারিয়াল পজিশনে বসে আছে, তাদেরকে যদি আমরা না ইন্টারোগেট করি, তারা নিজেরা যদি ইন্ট্রোস্পেক্ট না করেন, তাহলে কিন্তু আমরা ভয়াবহ জায়গায় দাঁড়িয়ে যাব। ধন্যবাদ শুভজিৎ নস্কর। শুভজিৎ খুব ভালোভাবে বললেন যে রুটে পৌঁছতে হবে, সমস্যার গভীরে পৌঁছতে হবে, তবেই সমাধান আসবে, নয়তো সমাধান কিন্তু অধরা থেকেই যাবে। পরের বক্তা বিজেপির পক্ষে শঙ্কুদেব পণ্ডা, নিজেও ছাত্র রাজনীতি করেছেন দীর্ঘদিন। প্রথম কথা হচ্ছে যে মাননীয় অধ্যাপকের ইউনিভার্সাল থেকে শুরু করতে চাই। ইউনিভার্সালটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটু নতুন সংজ্ঞায় আখ্যায়িত করা ভালো। এখানে শুধুমাত্র মাওয়িস্ট, লেফটিস্ট এরাই হবেন, আর কেউ কোনো সংগঠন নিয়ে কিছু করতে পারবেন না, অন্য কোনো মতের কোনো আলোচনা হবে না। এই পরিস্থিতি তৈরি হচ্ছে বলেই তো ঝামেলা হচ্ছে। আমার প্রশ্ন সরাসরি যে আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা গণতান্ত্রিক নাগরিক আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক সময়কার বিখ্যাত মাওয়িস্ট লিডার অভিষেক মুখার্জিরা কি করছেন আমি জানতে চাই যে এরা যারা জেল খেটেছিলেন, যারা অরণ্য, বিক্রম এসব নামে বাংলায় এক ধরনের মানুষকে খুন করার রাজনীতি চালু করেছিলেন, যাদের ব্যাকগ্রাউন্ড রয়েছে স্ট্রং, তারা এই সমস্ত আন্দোলনে কি করতে এসেছেন? ব্রাত্যবাবুর এই মিটিং এর আগের খবর রাজ্য পুলিশের কাছে ছিল না? প্রশ্ন তো উঠবেই। আমি রাজ্য সরকারের কাছে জানতে চাই, যারা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করার চক্রান্ত করেছিলেন, সেই সমস্ত মেটেরিয়ালকে আপনারা কোন অ্যাঙ্গেলে, কি কারণে ছেড়ে রেখেছেন? কোন সেটিং হয়েছে? ভাই, অভিযোগ আপনাদের বিরুদ্ধে তো সিপিএম কথায় কথায় করছে, বলছে যে ছত্রধর মাহাতো আর মমতা বন্দ্যোপাধ্যায়কে একই ছবিতে কেন দেখা যাবে? তাহলে আজকে প্রশ্ন আমার সরাসরি এসএফআই এর কাছে যে মোহাম্মদ সেলিম এবং ইন্দ্রানুজ যে সরাসরি দেশ বিরোধিতার রাজনীতিতে বিশ্বাস করে, তাকে এক ফ্রেমে কেন দেখা যাবে? কি সম্পর্ক রয়েছে? কেন নিজের লোক বলে মনে করছেন? কি সেটিং এ আপনারা চলতে চাইছেন আমি জানতে চাই। একটা শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি রাজ্যের শিক্ষামন্ত্রীকে জুতো মারা কোন ধরনের প্রতিবাদ? কোন ছাত্র আন্দোলন এটা সমর্থন করে? এবং
এবং আপনারা করেছেন ইন্টেনশনালি। ব্রাত্য বসুকে সরাসরি তার লাইফ থ্রেট ছিল, তাকে টার্গেট করা হয়েছিল। এর আগেও আপনারা এই কাণ্ড ঘটিয়েছেন, সরাসরি এই কাণ্ড ঘটেছে এলওপি শুভেন্দু অধিকারী যখন ওখানে গেছেন, তার আগে হচ্ছে আমাদের বাবুল সুপ্রিয় যখন গেছেন। কোন রাজ্যপাল ওখানে যেতে পারবেন না, কেন? এটা বদ্ধভূমি। আপনারা এখানে শেল্টার নেবেন বাইরে এই সমস্ত কাণ্ড কারখানা করে? আমি বলছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আশেপাশে একাধিক চায়ের ঠেক আছে, রাজা সরখেলদের মতো লোকেরা এখানে ঘুরে বেড়াচ্ছেন। এরা আগের দিন বিজয়গড়ে হচ্ছে আশেপাশে যাদবপুরের বিভিন্ন মেসে বসে পরের দিন কিভাবে মনোজিৎ দাদের আন্দোলনকে প্রতিহত করবেন, টার্গেট করবেন, ব্রাত্য বসুকে অ্যাটাক করবেন, সেসব প্ল্যান হয়েছিল। পুলিশ জানে না? তাহলে পুলিশ ডিপার্টমেন্টটা রেখেছেন কেন? নাকি অন্য কোনো ইন্টারেস্টে ভোট কাটাকাটির অঙ্কের জন্য এদেরকে ছেড়ে দিয়েছেন? আমার প্রশ্ন তৃণমূল কংগ্রেসের কাছে। আমার প্রশ্ন যে পার্থ চট্টোপাধ্যায় একসময় নির্বাচনে জিতবেন বলে এদের সাথে হাত মিলিয়েছিলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সে সময় তৃণমূল ছাত্র পরিষদ 70খানা সিআর জিতেছিল। তারপরে পার্থ চট্টোপাধ্যায় অভিজিৎ বাবুর মতো হচ্ছে ভিসি কে ষড়যন্ত্র করে সরিয়ে দিয়েছিলেন। আমার প্রশ্ন যে এই সমস্ত জিনিস বার্তা দিচ্ছেন কেন? আমার প্রশ্ন, একটা বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় যদি সিসিটিভি থাকে, যাদবপুরে থাকবে না কেন? কি লুকোনোর চেষ্টা করছেন? কেন লুকোনোর রাজনীতি করতে হচ্ছে আপনাদের? কেন খুনোখুনি রাজনীতিকে আপনারা প্রাধান্য দিচ্ছেন? একটা ফার্স্ট ইয়ারের ছেলে, তাকে এগিয়ে দিয়েছেন, আর বড় বড় প্লেয়াররা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ষড়যন্ত্র করছেন যাদবপুরে। ভাই, আমাদের ভারতীয় জনতা পার্টি এর আগে জেএনইউতেও এই ধরনের কাণ্ড হয়েছিল। হচ্ছে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে কেউ কেউ করবার চেষ্টা করেছেন, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় করবার চেষ্টা করেছেন, আমরা হ্যান্ডেল করেছি। এখানে কড়া হাতে বিষয়টাকে দমন করতে হবে। আর যদি মনে করেন মাওবাদীদেরকে নিয়ে সাথে করে চলবো, তাহলে আপনাদের এই জিনিস ফেস করতে হবে, কিন্তু এফেক্টেড হবে সাধারণ যাদবপুরের ছাত্রছাত্রীরা। তাই যাদবপুরের বদনাম কেউ করছে না, যাদবপুরের বদনাম করছেন এক শ্রেণীর এই ধরনের মাওবাকুরা। আমার প্রশ্ন সরাসরি, যে বিশ্ববিদ্যালয়ে ইউনিয়ন নেই, তারা ইউনিয়নের রিপ্রেজেন্টেশন কি করে দিতে জানলেন এডুকেশন মিনিস্টারের কাছে? আমার প্রশ্ন ভাইস চ্যান্সেলরের কাছে, যে বিশ্ববিদ্যালয়ের ভেতরে আপনার সিকিউরিটি সেদিন কোথায় ছিল? আপনার যে অ্যাপয়েন্টেড 20-25 জন লোক আছে, তারা কোথায় থাকেন? একটা পার্টি অফিস যে কোনো রাজনৈতিক দলের হোক, আজকে মাননীয় অধ্যাপকের কথা শুনে আমি এক লাইন জাস্ট বলে শেষ করব, যে একটা পার্টি অফিস যে কোনো রাজনৈতিক, আমার বিরোধী দলের, সেই পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা কোন ধরনের রাজনীতি? কারণ ওনারা মনে করেন বন্দুকের নলই ক্ষমতার উৎস, আর তার সাথে জুটেছে এখন সিপিএম। ফলে এদেরকে গণতান্ত্রিকভাবে প্রতিহত করতে হবে। শুধু মুখ্যমন্ত্রীর কাছে একটা প্রশ্ন, এদের এগেনস্টে কেন ইউএপি আপনারা দাবি জানাচ্ছেন না? ধন্যবাদ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সৃজন ভট্টাচার্য। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা অনেকদিন পর আমাদের ছোটবেলায় দেখা টিএমসিপি নেতা শঙ্কুদেব পণ্ডার ভাষায় কথা বললেন, শুনে ভাল লাগলো। প্রথম 3 মিনিটে তো অনেক কথা বলা যায় না, আমি কয়েকটা পয়েন্ট বলি, তারপরে আলোচনায় আসবো। 1 নম্বর হচ্ছে যে যাদবপুরের ছাত্ররা সকলে মিলে, বিভিন্ন সংগঠন আলাদা আলাদা, ইন্ডিভিজুয়ালি কালেকটিভলি, শিক্ষামন্ত্রীর কাছে যে বিষয়টা নিয়ে কথা বলতে গেছিল সেই বিষয়টা আলোচনা থেকে সরে যাচ্ছে। তৃণমূলের প্রতিনিধি আছেন এই আলোচনায়, অধ্যাপক আছেন। ছাত্র ভোট রাজ্যে কবে হবে? 8 বছর আগে 2017 সালের জানুয়ারিতে পশ্চিমবঙ্গের কলেজগুলোতে শেষ ছাত্র ভোট হয়েছিল। মাঝে 2019-এর শেষে প্রেসিডেন্সিতে এবং 2020-র শুরুতে যাদবপুরে, আর বোধহয় রবীন্দ্র ভারতী ভোট হয়। গত 5 বছর যাদবপুরে ছাত্র ভোট নেই। পশ্চিমবঙ্গ গত 8 বছর ছাত্র সংসদ নির্বাচন দেখেনি। বারংবার শুধু এসএফআই নয়, বিভিন্ন সংগঠন এই দাবি জানিয়েছে। সদ্য সমাপ্ত আরজিকর আন্দোলন, সেখানেও জুনিয়র ডাক্তাররা মেডিকেল কলেজগুলোতে ছাত্র ভোটের দাবি জানিয়েছে। ছাত্র ইউনিয়ন সরস্বতী পুজো করা নিয়ে মারপিট করবে, এইটা হলে এক জিনিস। আদারওয়াইজ ছাত্র ইউনিয়ন সম্পর্কে আমাদের অভিজ্ঞতা হচ্ছে, প্রত্যাশা হচ্ছে, স্টুডেন্ট এড ফান্ড থেকে শুরু করে বিভিন্ন বিষয় তারা ছাত্রদের স্বার্থে ক্যাম্পাসের ভিতরে কাজ করবে। ইউনিয়ন না থাকলে ছাত্রদের স্বার্থ ব্যাহত হয় ক্যাম্পাসের মধ্যে। সুতরাং ছাত্র ভোট হচ্ছে না, কেন হচ্ছে না এই জবাব এখন অবধি কেউ দেয়নি। দ্বিতীয়ত, আমার কথা, ইউনিয়ন নেই। আমি এর মধ্যে দেখিয়েছি, বিশ্বদাল লাগলে আমি আবার দিয়ে দেব। গন্ডা গন্ডা কলেজে সেমিস্টার প্রতি ইউনিয়ন ফি নেওয়া হয়ে চলেছে প্রত্যেকের থেকে, প্রত্যেক ছাত্রের থেকে। কয়লা, গরু, বালি, চাকরি, লটারি ইত্যাদি বিভিন্ন দুর্নীতির কথা আমরা শুনেছি। ইউনিয়ন ফি নতুন কোন দুর্নীতির আভাস দিচ্ছে কি? এই ইউনিয়ন ফি, ইউনিয়ন নেই, তাহলে কোথায় যাচ্ছে? কলেজ কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষদের জবাব দিতে হবে, এবং অবশ্যই এই কলেজগুলোতে বকলমে যারা মৌরসিপাট্টা চালাচ্ছে টিএমসিপি কে জবাব দিতে হবে। 3 নম্বর হলো যে যাদবপুরের সেদিনের ঘটনা, ঠিক কে বললেন জানি, স্যার বোধহয় বললেন, ঠিক বলেছেন। এসএফআই কর্মীরা ডেপুটেশন দিতে গিয়েছিল, কোথাও কোনো সমস্যা নেই। তার আগে টিএমসিপির কর্মীরা তারা গিয়েছিল। শিক্ষামন্ত্রী 1, 2, 3, 4 অবধি শুনলেন,
তারপরে 5, 6, 7, 8, 9 যখন কথা বলতে গেল তখন আর ধৈর্য রাখতে পারলেন না। শিক্ষামন্ত্রীর ওখানে বক্তৃতা, সেটা ছাত্র নেতার মতো বক্তৃতা হয়েছে ওইটিতে। তারপরে যখন কথা টথা ইত্যাদি বলেছেন, আমি মনোজিৎদার স্যারের কথা থেকে আমি যা বুঝলাম, আমি নোট করছিলাম, এর মধ্যে তৃণমূলও বোধহয় ভিডিও প্রকাশ করেছে যে ইন্দ্রানুজ এবং শিক্ষামন্ত্রীর কিছু কথা হচ্ছে, এই ভিডিও সামনে এসেছে। এক্ষুনি স্যার যা বললেন তাতে বোঝা গেল যে ইন্দ্রানুজ অধ্যাপক পেটানোর উদ্দেশ্য নিয়ে ওখানে যায়নি, সে কথা বলতে গেছিল। তাহলে কথা বলতে গেছিল এরকম ছাত্ররা আছে, তাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ কি হইল যে শিক্ষামন্ত্রী উত্তেজিত হয়ে গাড়িতে উঠে হিট অ্যান্ড রান করে প্রায় রান ওভার করে দিয়ে চলে গেলেন। ফোর্থলি, বহিরাগত, এই যে এত কথা হচ্ছে যে শিক্ষামন্ত্রী তাকে ঘিরে হেনস্থা করা হয়েছে, অধ্যাপকদের হেনস্থা করা হয়েছে, আমরা ইতিমধ্যে ছবি দেখিয়ে দেখিয়ে নাম দিয়ে পরিচয় দিয়ে বলে দিয়েছি। শনিবার, আমি শেষ করব, শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অফ ডেতে ওয়েবকুপার অ্যানুয়াল জেনারেল মিটিং, সেখানে মেদিনীপুরের রবীন্দ্র ভারতীর, ক্যালকাটা ইউনিভার্সিটির টিএমসিপি নেতারা কি করছিল। এমন টিএমসিপি নেতা আছে যে কোর্টের বক্তব্য, মানে কোর্টের নির্দেশে নিজের ইউনিভার্সিটিতে ঢুকতে পারে না, কারণ সেখানে বাদরামো করে তার এখন এন্ট্রি বন্ধ। সে যাদবপুরে চলে এসেছে এবং শিক্ষামন্ত্রীর একদম গায়ের কাছে তার ছবি দেখা যাচ্ছে। তাহলে শিক্ষামন্ত্রীকে কেন্দ্র করে এই যে অসুবিধা হয়েছে, শিক্ষামন্ত্রীর নিরাপত্তা ভঙ্গ হয়েছে, তার দায় কি এই বহিরাগতদেরও নয়? আমার শেষ কথা এই লপ্তে, সেটা হচ্ছে স্যার যেটা বললেন আইআর এর অধ্যাপক, আমি তার সাথে 100% একমত। এটাই আমি বলে শেষ করব যে ইউনিভার্সিটিটিকে কেন্দ্র করে এর আগের বিভিন্ন ঘটনাতেও আমরা দেখেছি আলাদা করা হচ্ছে না, অমুকে উচ্ছৃঙ্খল তমুকে বিশৃঙ্খল বলা হচ্ছে না। অ্যাজ আ হোল একটা ইউনিভার্সিটি, তার ছাত্র, শিক্ষক, আবাসিক সকলকে যেভাবে টার্গেট করা হচ্ছে, মেলাইন করা হচ্ছে, এরা নিজেদের পাড়ায় আক্রান্ত হয়ে গেলে তার নিরাপত্তার দায় তৃণমূল বা বিজেপি নেবে তো? দেবাংশু ভট্টাচার্য। প্রথমেই সকলকে ধন্যবাদ জানাই এবং আমি ফটাফট বলি কারণ সময়টা বড্ড কম। প্রথম কথা হচ্ছে সৃজনদা আমাদের স্যারের এই বক্তব্যটাকে খুব স্বাগত জানালো, যে স্যার যে বলছেন যে ইন্দ্রানুজ খুব ভালো ব্যবহার করেছেন, স্যারকে সেভ করার চেষ্টা করেছেন এবং এটা সৃজনদা অ্যাপ্রিসিয়েট করলো, সৃজনদার খুব ভালো লেগেছে। সৃজনদা স্যারের এই বক্তব্যটাকে গ্রহণ করছে যে ইন্দ্রানুজ হয়তো মারেনি, কিন্তু এই স্যারেরাই যখন বলছে বাকি তোমাদের ছাত্ররা হয়ে আমাদের গায়ে হাত তুলেছে, এটা সৃজনদা বিশ্বাস করতে রাজি নয়। অর্থাৎ তার একটা বক্তব্যকে আমি বিশ্বাস করছি, বাকি 4টে করছি না, যেটা আমার পক্ষে আমি ওটা গ্রহণ করছি, বাকিটা করছি না। নাম্বার 1। নাম্বার 2, একটা কথা স্পষ্টভাবে বলি, যাদবপুর আমাদের প্রত্যেকের গর্বের বিশ্ববিদ্যালয়, বাংলার মুখ শুধু নয় ভারতবর্ষের মুখ উজ্জ্বল করে। অ্যাজ হোল ইনস্টিটিউট হিসাবে যাদবপুর নিয়ে কারোর কোনো বক্তব্য নেই। 1000 জনের মধ্যে যদি 100টা বাঁদর থাকে, সেই বাঁদরদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে, ব্যবস্থা গ্রহণ করতে হবে, কিন্তু তার দোষ 900 জনের নয়। অধিকাংশ মানুষই এই সমস্ত ঝামেলাতে থাকেন না। আপনি দেখবেন ওই 50, 60, 70, 100 জনই থাকে সবসময়, যাদেরকে এই রাস্তার মোড়ে বসে পড়ছে, কখনো একে মারতে যাচ্ছে, ওকে ধরতে যাচ্ছে, এটা হচ্ছে গল্প। 3 নম্বর কথা কি, একটা কথা, এই যে এত আলোচনা, আমাদের প্রত্যেকের তো একটাই ডাউট যে আসলে কি হয়েছিল। এই আসলে কি হয়েছিলটা বলতে গিয়ে এদিক থেকে একরকম বয়ান শুনছেন, আমাদের থেকে একরকম শুনছেন, আমাদের দেখছেন একটা ভিডিও, সৃজনদা দেখাচ্ছে আরেকটা ভিডিও, সৃজনদা একটু বড় স্ক্রিনে দেখাচ্ছে, আমি একটু ট্যাব থেকে দেখাচ্ছি, এসব তো আপনারা দেখছেন অনেকদিন ধরে। আচ্ছা, এই সমস্যাটাই তো থাকে না যদি সৃজনদার একটা কথা সত্যি হয়, যেটা সৃজনদা নিজে প্রেস কনফারেন্সে বলেছে। কি বলেছে? বলেছে দেবাংশুরা যে দাবি তুলছে সিসিটিভি ক্যামেরার, যাদবপুরে এনাফ সংখ্যক সিসিটিভি ক্যামেরা আছে, যথেষ্ট সংখ্যক সিসিটিভি আছে, এটা সৃজনদাই বলেছে পরশুদিনের প্রেস কনফারেন্সে। ইফ দিস ইজ ট্রু, যদি যাদবপুরে সত্যি এনাফ সংখ্যক সিসিটিভি থেকে থাকে, তাহলে দাদা ওই ফুটেজ গুলো থেকেই বার করে দেখিয়ে দাও না তৃণমূলের কোন গুন্ডা তোমাদের মেরেছে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। সেই তুমিই বলছো এনাফ সংখ্যক সিসিটিভি আছে, তো সেই সিসিটিভিতে নিশ্চয়ই গোটাটা ধরা আছে। তোমরা আগে মেরেছো না উল্টো দিকের কেউ তোমাদের মেরেছে, ব্রাত্য বসুর সঙ্গে কি হয়েছে, তো সেই সিসিটিভি ফুটেজ তোমরা দেখিয়ে দাও। কিন্তু সেটা দেখানোর জায়গায় বামপন্থীরা নেই, কারণ হয় সত্যি এনাফ সংখ্যক সিসিটিভি আছে, এটা সত্যি কথা, কিন্তু সেই সিসিটিভিতে এমন ফুটেজ আছে যেটা প্রকাশ্যে এলে বেকায়দা এসএফআই বন্ধুরা পড়বে, আর না হলে সিসিটিভি এনাফ সংখ্যক নেই। দুটোর মধ্যে দুটোই সত্যি বা দুটোই মিথ্যা হতে পারে না। 3 নম্বর কথা আমি যেটা বলতে চাই, ডেমোক্রেসির কথা বলা হচ্ছে, গণতন্ত্রের কথা বলা হচ্ছে, যে গণতন্ত্রের দাবিতে ইউনিয়ন নির্বাচন চাই। সত্যি তো চাই, আমাদেরও দাবি সরকারের কাছে ইউনিয়ন নির্বাচন চাই। এখন বিষয়টা হচ্ছে, একদিকে আমি ডেমোক্রেসির দাবিতে নির্বাচন চাইবো, আর সেই ডেমোক্রেসিরই গলা টিপে দেবো আমার বিরুদ্ধ মতের কেউ ঢুকলে, কখনো কেন্দ্রীয় মন্ত্রী ঢুকলে তার চুলের মুঠি ধরে নেড়ে দেবো, কখনো রাজ্যের মন্ত্রী ঢুকলে তার গাড়ি ভাঙচুর করবো। এটা কি করে হতে পারে? আমি কোনো বিরুদ্ধ মতকে গ্রহণ করবো না, এটা কি করে হতে পারে? হতে পারে বাবুল সুপ্রিয় আমার রাজনীতির এগেনস্টে, আমি তার বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াই করব, তাকে নির্বাচনে হারাবো, কিন্তু তার উপরে আক্রমণ করব যেই ঢুকুক না কেন, এটা কি করে হতে পারে? ব্রাত্য বসু লোক নিয়ে গিয়ে ঝামেলা করেছিলেন, বাবুল সুপ্রিয় লোক নিয়ে গিয়ে ঝামেলা করেছিলেন,
শুভেন্দু অধিকারী লোক নিয়ে ঢুকেছিলেন কি আমি জানি না, বলতে পারবো না, শঙ্কু দ্বারা ভালো বলতে পারবে। পরবর্তী পয়েন্ট যেটা আমার বলার দরকার সেটা হচ্ছে, দেখুন 2005 সাল 2010 সাল সিপিএম এর সরকার, 2005 সালে ছাত্রছাত্রীরা কোনো 4 জন ছাত্রের সাসপেনশনের এগেনস্টে তারা ওখানে অনশন করছিলেন, সেই অনশন ভাঙার জন্য পুলিশ ঢুকিয়ে পেটানো হয়। এবং 2010 সাল বুদ্ধদেব ভট্টাচার্য ঢুকেছিলেন এবং প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী, এবং তিনি ঢোকার পরও তার সঙ্গে একই কাণ্ড কারখানা হয়েছিল, তখনও কিন্তু এই জিনিসটা হয়েছিল এবং তখনও পুলিশ দিয়ে তাদেরকে শান্ত করা হয়েছিল, ঠান্ডা করা হয়েছিল। ব্রাত্য বসু কি বুদ্ধবাবুর মতো পুলিশ ঢোকালে, আমি শঙ্কুদাদের মতো টাইম নেব না, আমি একটু চাইছি, ব্রাত্য বসু কি বুদ্ধদেব বাবুর মতো পুলিশ ঢোকালে ভালো করতেন? করতেন না। ব্রাত্য বসু ঢোকাননি, বুদ্ধদেব ভট্টাচার্য ঢুকিয়েছিলেন। আর লাস্ট পয়েন্ট যেটা আমি বলতে চাই, যে দেখুন ব্রাত্য বসুর গাড়ির হাওয়াটা যখন খোলা হলো তখনও কিন্তু ব্রাত্য বসু এই ডিসিশন জানাননি যে আমি আর কারোর সাথে কথা বলবো না। তা গাড়ির হাওয়াটা কারা খুললো? ব্রাত্য বসুর গাড়ির বনেটের ওপর গালাগালি লেখা হলো যে ভিডিও মার্কেটে ঘুরছে, ওই গালাগালিগুলো কেন লেখা হলো? ব্রাত্য বসু যখন স্টেজে, তখনও এরা জানে না আদৌ দেখা করতে পারবে কিনা, ডেপুটেশন দিতে পারবে কিনা, যদি ওটাই তার একমাত্র দোষ হয়। সেই ব্রাত্য বসু যখন স্টেজে, তখন পেছন থেকে মধ্যাঙ্গুলি তুলে তাকে দেখানো হচ্ছে, সেই ভিডিও মার্কেটে এলো। এটা কেন করা হলো? তাহলে ইনিশিয়েট কারা করলো? মধ্যাঙ্গুলি দেখিয়ে গাড়ির চাকার হাওয়া খুলে দিয়ে গাড়ির ওপরে রেখে, এবং তারপরে ইট মারা হলো, পাথর মারা হলো। মানে আমার কথা যদি মন্ত্রী শুনতে রাজি হননি, আমি ধরেও নি, তাহলে আমার অধিকার আছে মন্ত্রীর গাড়ির কাঁচটা ফাটিয়ে তার মাথাটা ভেঙে দেওয়ার। আর কেন এরা করতে পারে জানেন বিশ্বত? আমি এক লাইনে শুধু বলি, এসএফআই তাও হয়তো গাড়ির কাঁচ ফাটিয়ে মন্ত্রীর মাথা ফাটানোটা করবে না, কারণ এদের ইলেকটোরাল পলিটিক্সে লড়তে হয়, মানুষের কাছে জবাবদিহি করতে হয়। কিন্তু এরা বাকিরা যারা আছে, নির্বাচনে বিশ্বাস করে না, এরা একটা মন্ত্রীকে মেরে দিলেও এদের কিছু যায় আসে না, কারণ এরা প্রকাশ্য পোস্টার লাগায় সালকু ট্রিটমেন্ট দেবো। তো যারা এই কথা বলতে পারে তাদের মন্ত্রীকে মেরে ফেলতেও কিছু যায় আসে না, এবং এটাই সেদিন প্ল্যানিং ছিল। ধন্যবাদ, ধন্যবাদ দেবাংশু। এই যে শিক্ষামন্ত্রীর গাড়ির উপর ঝাঁপিয়ে পড়া হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, অধ্যাপকরা মার খাচ্ছেন, এগুলো কি ধরনের প্রতিবাদ বলে আপনারা মনে করেন? আমি শুধু দু একটা কথা বলতে চাই যে মানে মন্ত্রীদের চেয়ার তো অনেক উপর, তাদের গদি তো অনেক উপরে, সুতরাং তারা যে কথাগুলো শুনতে পাচ্ছেন না, তাদেরকে খানিকটা সেই জিনিসটা খানিকটা নোটিফাই করে দেওয়ার জন্য মোটামুটি একরকম ভাবে আন্দোলনে যেতে হয়। এবার আমি দু একটা কথা বলতে চাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে উপাচার্য তিনি হচ্ছেন অস্থায়ী, আমাদের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তিনি অস্থায়ী, ফিনান্স অফিসার তিনি অস্থায়ী, ডিন অফ ইঞ্জিনিয়ারিং তিনি অস্থায়ী। এভাবে নোটিফাই করা যায়? অ্যাডমিনিস্ট্রেশনের যে কোলাপস হয়ে যাচ্ছে মানে ক্রমাগত যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেই বিষয়ে কারোর নজর নেই। অথচ মানে আমি শুধু এইটুকুই বলতে চাই যে আগের দিন কিন্তু মানে ওরকম করে গাড়ি ভাঙবার চেষ্টা করা হয়েছে, এই কথাটা ভুল। কারণ হচ্ছে যে এক্ষুনি সৃজন দাও আর কি বলেছেন যে মানে মেদিনীপুরের বিভিন্ন নেতা, সিইউ এর বিভিন্ন তৃণমূলের নেতা, মানে যাদেরকে আর কি মানে তখনকার যে যারা প্রফেসর আছেন তাদের আর কি, তারা ছাড়াও যে এই নেতারা উপস্থিত ছিলেন সেখানে, তারা সেখানে কি করছিলেন, এবং তারা সেখানে যথেষ্টভাবে আর কি মারধর করেছেন। আমাদের মানে ফার্স্ট ইয়ার সোশিওলজির একজন মেয়ে হিয়া ব্যানার্জি, তার জামা ছিঁড়ে দিয়েছেন, আমাদের চেয়ার ছুঁড়েছেন, বোতল ছুঁড়েছেন, নানানভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। তাহলে সেগুলোকে আর কি আপনারা কিভাবে দেখছেন? আমি অর্গানাইজারের মধ্যে ছিলাম ভাই, পুরো প্রোগ্রামটাতে 2500-3000 অধ্যাপক আমন্ত্রিত ছিল। তোমরা যদি এটা মানো যে বহিরাগত যাদবপুরে কেউ ঢুকবে না, আমি তোমাকে সাপোর্ট করছি, রেজুলেশন নাও, সবার আই কার্ড দিয়ে ঢোকানো হবে। বলো, সেজনকেও বলছে একই কথা। তোমরা এটা কখনো চাওনি? আই কার্ড যখন চালু করা বলা হয়েছে 8টার পরে তোমরা আন্দোলন করেছো, আমরা এই নিয়ে আর এখানে সবাই আমন্ত্রিত ছিল যারা টিএমসি। তোমরা সিসিটিভি লাগাতে দাওনি হাইকোর্টের নির্দেশ থাকার পরেও। আমাকে বলতে দিন, টিএমসিপির যে ছাত্র বন্ধুরা এসেছিল তাদেরকে আমন্ত্রণ করে ভলেন্টিয়ারের কাজ দেওয়া হয়েছিল, কারণ আমাদের ওখানে সংখ্যা নেই। কেন সংখ্যা নেই সেটা সবাই জানে, আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই যে আমার ভাই কলিগ বললো ইউনিভার্সিটির আইডিয়া, দ্য ফার্স্ট আইডিয়া অফ ইউনিভার্সিটি টু রেসপেক্ট প্লুরালিটি। আইডিয়া অফ ইউনিভার্সিটি হাবার মাস, আমি ওকে আবার পড়তে বলবো, সেখানে বলছি ইউনিভার্সিটি যদি একটু রবীন্দ্র ভারতীর ক্ষেত্রে মনে থাকতো, বা বর্তমানের সব ক্ষেত্রে জায়গায় হওয়া উচিত, বা বিদ্যাসাগরের ক্ষেত্রে। এসএফআই এর কথাই মনে ছিল 2011 এর আগে। এটা খুব পরিষ্কার। বাবুল সুপ্রিয় যখন গিয়েছিল তখন কিন্তু কোনো ইনার ইলেকশন ছিল না, তখন ফুল টাইম ভাইস চ্যান্সেলর ছিলেন সুরঞ্জন বাবু, নিজে এসেছিলেন। আর কেন ভাইস চ্যান্সেলর নেই তোমাকে আমি বলছি ভাই, কারণ চ্যান্সেলর, শঙ্কুদের চ্যান্সেলর, তিনি ফাইলটা সই করছে না। মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে অর্ডার সহ থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্টে রয়েছে, কি বলছেন আপনি? আচ্ছা, আমি আসছি। আপনারা তো নিজেরাই নিয়ন্ত্রণ নেমে ভেবেছিলেন, সেসব হচ্ছে না। শুভজিৎ, আপনি আমাকে বলুন তো, আপনি কতদিন যাদবপুরে পড়াচ্ছেন? আমার প্রায় বাইকটা নিয়ে 8.5 বছর 9 বছর। 8.5 বছর আপনি যাদবপুরে পড়াচ্ছেন। আপনি আন্তর্জাতিক সম্পর্কের একটা অধ্যাপক, আপনার কাছে পলিটিক্স, সমাজ, রাজনীতি আপনি খুব স্বচ্ছভাবে পড়ান, এবং আপনি জানেন
কেন এই ঘটনা বারবার যাদবপুরে হয়? আপনার কি মনে হয়েছে? আপনার অভিজ্ঞতা থেকে বলুন তো। হেজিমনিক একটা ন্যারেটিভ যেটা বাইরে উঠে আসে, যে বাইরের থেকে যাদবপুর একেবারে আলাদা। বাইরে বোধহয় খুব ভালো, যাদবপুরটাই বোধহয় সবচেয়ে খারাপ, বা জেএনইউটাই সবচেয়ে খারাপ এই ক্যাম্পাসে। প্রথমত এই ন্যারেটিভটা কিন্তু খুব সমস্যার ন্যারেটিভ, এটা খুব প্রবলেম্যাটিক ন্যারেটিভ। এই ন্যারেটিভটা আমি আমার আপনি তো শুনি শুনি কেউ বলছে না ভাই, শুনি শুনি আমি 30-40 জন শুনি, আমি শুনবো, শুনি প্লিজ। মনোজিৎ দা, jingoism হচ্ছে। আমি শুনি না। আমি আগেও বলেছি, আবারও বলছি যে কিছু কিছু প্রতিবাদ বা কিছু কিছু মিছিল হয়তো সেটা অ্যানার্কিক পর্যায়ে চলে যায়, সেটা আমার মনে হয় বাইরের যে সমাজ, সেই সমাজ থেকে যাদবপুর বা জেএনইউ একেবারেই আলাদা নয়। বাইরের সমাজের রাজনীতিটা বিশ্বদা আপনি দেখুন, সেই রাজনীতিতে কি হয়, পোস্ট পোল ভায়োলেন্স হয়, প্রিপোল ভায়োলেন্স হয়, সমস্ত পার্টির লোকজন মারা যায়। সেখানে তো এই পলিটিক্যাল লিডারদেরকে আমরা তাদেরকে সেই অ্যাকাউন্টেবিলিটিতে হোল্ড করি না। যাদবপুরকে যতটা যে অ্যাকাউন্টেবিলিটিতে আমরা হোল্ড করি, সেই অ্যাকাউন্টেবিলিটি, আমি তো ইন্টারভিউ করিনি মনোজিৎ, কেউ মারা যাবে এটা হতে পারে না ভাই, এটা এবার তুমি বলো না। বাইরে এত লোক মারা যাচ্ছে, তুমি কনসার্ন না এখানে তাই বলো? বলে তুমি জাস্টিফাই করছো যে যাদবপুরে এরকম হওয়া উচিত? তুমি আমার যদি থাকবে তো এসব হবে। শুনি শুনি শুনি। তুমি আমার ডেমোক্রেটিক স্পিচটাকে এনসিওর তো করো। তাই করছি তো, তুমি জানতে তো- চাইছি অধীর আগ্রহে। বলতে দাও। তুমি তো আপনি যাদবপুরে আমি 2 ঘন্টা যাদবপুরে রাজনীতি হবে, আরে, এসব হবে। please, শোনো, please, হ্যাঁ। আমি যাদবপুরে 2 ঘন্টা আনইন্টারাপ্টেড ক্লাস নিতে পারি, এখানে তো তুমি 1 মিনিটেই হোঁচট খেতে হচ্ছে, তোমরা এত ইন্টারভিউ করতে শুরু করেছো, ইনক্লুডিং মাই প্রফেসর কলিগ। আনইন্টারাপ্টেড করেন বলেই বহু ছেলের জীবনটা শেষ হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে। এবার ইন্টারাপ্টেড করেন বলেই বহু ছেলে বলেই বহু চন্দ্রযানে ছেলে শেষ হয়ে যায়। আমাদের সবার ক্যাম্পাসের মধ্যে সামাজিক দায়বদ্ধতা, যে নৈরাজ্যটা হচ্ছে কেন হঠাৎ করে, যেটা যাদবপুরে আমরা জেএনইউতে দীর্ঘদিন রাজনীতি করেছি, নৈরাজ্য হতে দেখিনি। বা ক্যাম্পাসের দেওয়ালে একটা সময় আমার খুব খারাপ লাগে যে সুরঞ্জন বাবু ছিলেন ভিসি এবং সেখানে লেখা ছিল সুরঞ্জন দিদির দাস। এই ধরনের রাজনীতি বা এই ধরনের স্টুডেন্ট মুভমেন্টকে আমি অবশ্যই বিরোধিতা করব, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমারই 50টা ইমেল আমি আপনাকে দেখাতে পারি, আমি সুরঞ্জন দাসকে লিখেছিলাম আমার বিভিন্ন ইস্যু নিয়ে, ডিপার্টমেন্টের হতে পারে, ইউনিভার্সিটির হতে পারে। আমি বলছি ডেমোক্রেসির কথাটা যখন বাইরের রাজনীতির দলগুলোকে আমাদের ছাত্রীরা বলছে, ওদের নিজেদেরকেও ভাবতে হবে যে ওরা যে ল্যাঙ্গুয়েজটা বলছে মাঝে মধ্যে, সেই ল্যাঙ্গুয়েজ যে ডেমোক্রেটিক ল্যাঙ্গুয়েজের জন্য ওদের লড়াই, সেই লড়াইয়ে আমি নিজেও জীবন দিতে প্রস্তুত, এবং সেই লড়াই থেকে কি মাঝে মধ্যে ডেভিয়েট করে যাচ্ছে না, সেটা ওদেরই ভাবতে হবে। আমি বলি অলওয়েজ সেলফ রেগুলেশনের কথা। আমি বলছি না যে ওদের ক্যাম্পাসের মধ্যে কি আরো 50টা ক্যামেরা লাগানোর কোনো সলিউশন হতে পারে না। আমি বলছি মোরালি রেগুলেট করুন। মোরাল রেগুলেশন ছাড়া কোনো রেগুলেশন সাকসেসফুল হতে পারে না। দীপ্তমান বিক্ষোভ আন্দোলন করার অধিকার প্রত্যেকটা ছাত্রের আছে, এটা ছাত্রদের রাইট, অধিকার। কিন্তু হেনস্থা করাও কি অধিকারের মধ্যে পড়ে বলে তুমি মনে করছো? না, হেনস্থা করা নিঃসন্দেহে অধিকারের মধ্যে পড়ে না, কিন্তু মোটামুটি আমি যা দেখেছি বা বুঝেছি তার কি সেরকম করে কোনো হেনস্থা করা হয়েছে সেটা বলা যেতে পারে না কখনোই। বাবুল সুপ্রিয়র ভিডিও তো সবাই জানে, বাবুল সুপ্রিয়র ভিডিও তুমি হয়তো তখন যাদবপুরে ঢোকোনি সেই সময়, বা সব সারা টেলিভিশনের সবাই জানে। এই যাদবপুরে ধরো ওই প্রাপ্ত বসুর গাড়ির সামনের কাঁচ যেভাবে ভাঙা হয়েছে, গাড়ির বনেটের ওপর সবার কাছে ছবি আছে, তো এমন কারোর ছবি নেই এমন নয়। মানে প্রত্যেকের অধিকার আছে, কিন্তু এটা তো হেনস্থা নয়, তুমি মনে করছো? ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে দাবি নিয়ে আজকে বিক্ষোভ করতে হয়েছে সেই দাবি নিয়ে তো বিক্ষোভ করবার কথা নয়, এগুলো আমাদের অধিকার, এটা হচ্ছে প্রথম কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে তৃণমূলের গুন্ডারা কিংবা বাইরের যারা ক্যাম্পাসের লোকজন নয়, যারা বাইরের গুন্ডারা যেরকম ভাবে হুলিগানিজম চালিয়েছে সেদিনকে, মানে আপনি যদি নিজের চোখে না দেখতেন তাহলে মানে বুঝতে পারতেন না। অধ্যাপকরা গুন্ডা ছিল যারা এসেছিল, যারা অধ্যাপক ছিলেন তাদের প্রতি আমি মানে সম্পূর্ণ একটা ফুটেজ দেখো যে আমার অধ্যাপকরা তোমাদের গায়ে হাত দিয়ে, না, অধ্যাপক কেউ আমাদের গায়ে হাত দেননি, এটা আমি শুরু থেকে বলছি। শুধুমাত্র ওম প্রকাশ মিশ্র আমাদের একজন ছাত্রীকে আর কি- ওয়েব কুপার কেউ নয় কিন্তু। দেবাংশু, হ্যাঁ তুমি আগে বলো। আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে, প্রথম কথা, সৃজনদা যে ছবিগুলো দেখিয়েছে এবং যাদের কথা বলেছে তার মধ্যে কাইয়ুম মোল্লা, অভিরূপ চক্রবর্তী, যেটা স্যারও বললেন, ওরা ভলেন্টিয়ার ছিল, ইনভাইটেড গেস্ট ছিল, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা ওই অর্গানাইজ করার কাজে ছিল। ঠিক আছে। 2 নম্বর কথা হচ্ছে, জানা বলে একজনের ছবি দেখিয়েছি, কি জানা দেখিয়েছে আমাদের একটা, অয়ন জানা। হ্যাঁ, অয়ন জানা হচ্ছে আমাদের জয়ী বলে একটা ব্যান্ড আছে, আমাদের বাচ্চা ছেলেমেয়েরা ওখানে গান গায়, ছেলেটা ওই ব্যান্ডের সদস্য। ছেলেটার বয়স খুব জোরে 19 থেকে 20 হবে। ওর ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখবেন পলিটিক্যাল পোস্টও নেই, শুধু গান আর স্টেজ শো এর প্রোগ্রাম। ওর ছবি দেখিয়েছে সৃজন দ্বারা। আরেকজন সম্বুদ্ধ বলে যার ছবি দেখিয়েছে, সে হচ্ছে বঙ্গবাসী ইভিনিং কলেজে পড়ায়। তো যে পড়ায় সে থাকবে না তো কে থাকবে বলুন? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে 4 জনের ছবি দেখিয়ে প্রমাণ করতে চাইছে এরা বহিরাগত গুন্ডা, এদের মধ্যে কে গুন্ডা? ওই বাচ্চা অয়ন, ভলেন্টিয়ার অভিরূপ, নাকি কলেজে পড়ায় সম্বুদ্ধ? এটা সৃজনদা একটু বলবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে আপনাদের মনে আছে বিশ্বদা,
রায়গঞ্জ ইউনিভার্সিটিতে তখন শঙ্কুদা সম্ভবত আমাদের টিএমসিপির প্রেসিডেন্ট কোনো তুমি আগে বলো। আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে, প্রথম কথা, সৃজনদা যে ছবিগুলো দেখিয়েছে এবং যাদের কথা বলেছে তার মধ্যে কাইয়ুম মোল্লা, অভিরূপ চক্রবর্তী, যেটা স্যারও বললেন, ওরা ভলেন্টিয়ার ছিল, ইনভাইটেড গেস্ট ছিল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা ওই অর্গানাইজ করার কাজে ছিল, ঠিক আছে। 2 নম্বর কথা হচ্ছে জানা বলে একজনের ছবি দেখিয়েছি, কি জানা দেখিয়েছে আমাদের একটা, অয়ন জানা, হ্যাঁ অয়ন জানা হচ্ছে আমাদের জয়ী বলে একটা ব্যান্ড আছে, আমাদের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ওখানে গান গায়, ছেলেটা ওই ব্যান্ডের সদস্য, ছেলেটার বয়স খুব জোরে 19 থেকে 20 হবে, ওর ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখবেন পলিটিক্যাল পোস্টও নেই, শুধু গান আর স্টেজ শো এর প্রোগ্রাম, ওর ছবি দেখিয়েছে সৃজন দ্বারা। আরেকজন সম্বুদ্ধ বলে যার ছবি দেখিয়েছে, সে হচ্ছে বঙ্গবাসী ইভিনিং কলেজে পড়ায়, তো যে পড়ায় সে থাকবে না তো কে থাকবে বলুন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে 4 জনের ছবি দেখিয়ে প্রমাণ করতে চাইছে এরা বহিরাগত গুন্ডা, এদের মধ্যে কে গুন্ডা? ওই বাচ্চা অয়ন, ভলেন্টিয়ার অভিরূপ, নাকি কলেজে পড়ায় সম্বুদ্ধ? এটা সৃজনদা একটু বলবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে আপনাদের মনে আছে বিশ্বদা, রায়গঞ্জ ইউনিভার্সিটিতে তখন শঙ্কুদা সম্ভবত আমাদের টিএমসিপির প্রেসিডেন্ট, কোনো ছাত্র নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল অধ্যাপকদের সঙ্গে কিছু খারাপ ব্যবহার করার। ওই নিয়ে আমাদের বামপন্থী দাদা ভাইরা আজও কথা বলেন, সমালোচনা করেন, যেটা যুক্তি ন্যায্যভাবেই করেন, কারণ ওরা খুব খারাপ ঘটনা ঘটেছিল এবং 10-12 বছর ধরে করে আসেন, যে কোনো ঘটনায় টানেন। সেদিনকে রায়গঞ্জের ঘটনাটা যদি অন্যায় হয়ে থাকে, তাহলে যাদবপুরের অধ্যাপকদের গায়ে হাত তোলার ঘটনাটা কেন অন্যায় নয়? 3 নম্বর কথা আমি যেটা বলতে চাই, যে 2টো পয়েন্ট আমি আর বলবো, যে যারা আমরা অনেকেই সিপিএম এর শাসনকাল তো সেভাবে উপলব্ধি করিনি, আমরা তখন অনেক ছোট, সিপিএম যখন চলে যায় আমার তখন ক্লাস 11-এ পড়ি কি 12-এ পড়ি বা এরকম কিছু একটা হবে। তো 1977 থেকে 2011 রাজ্যের অভিজ্ঞতা যাদের নেই, তারা ট্রেলার হিসাবে যাদবপুরটা দেখলে বুঝে যাবেন কি ছিল। আর আমি লাস্ট পয়েন্ট বলতে চাই, সিপিএম এর এই আদর্শগত বিচ্যুতি 2016 সালে শুরু হলো কংগ্রেসের সাথে জোট দিয়ে, 2019-এ মাঝখানে আনঅফিসিয়াল একটা হয়েছিল ভোটার ট্রান্সফার, কাদের সাথে আমি আর বললাম না। 3 নম্বর, 2024-এর লোকসভা নির্বাচনে বাই ইলেকশনে প্রথম দেখলাম সিপিআই এমএলএর সাথে জোট হলো নৈহাটিতে, এবং এখন দেখছি মাওবাদীদের সাথে অ্যালায়েন্স। সেই মাওবাদী যে আমাদের রাজ্যের প্রাক্তন, সেই সংগঠন যারা আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ল্যান্ডমাইন পুঁতে মেরে ফেলার চেষ্টা করেছিল। এবং আমি লাস্ট কথা বলি, একটা লাইন বলে শেষ করি, ডেমোক্রেসির কথা হচ্ছে, 2টো অভিযোগ আমি বলছি। এসএফআই এর অভিযোগ, যে ইন্দ্রানুজ অভিযোগ করেছিল, যেটা ভিডিও আমি দেখিয়েছি, যে এসএফআই তাদেরকে থ্রেট দেয়, তাদের পোস্টার ছিঁড়ে দেয় এবং তাদের বলেছে লাশ ফেলে দেবো, এটা একটা কথা। আর উল্টো দিকের অভিযোগ, এসএফআই এর অভিযোগ, যে ওই মাওয়িস্ট সংগঠন ওরা পোস্টার দিয়েছিল এসএফআই কে শালকু ট্রিটমেন্ট দেওয়া হবে। এখন এই শালকু মানে আমরা জানি, মেরে দেওয়ার পর তার বডিটা রাস্তায় ফেলে রাখা হয়েছিল যতদিন না পচে যাচ্ছে, এই ভয়ঙ্কর। তাহলে যে ইউনিভার্সিটিতে এক দলকে শালকু ট্রিটমেন্ট দেওয়ার কথা বলে আর আরেক দলের লাশ ফেলে দেওয়ার কথা বলে, তারা আবার ডেমোক্রেসির জন্য ব্রাত্য বসুর গাড়িতে কাঁচ মারে। তা কেরম ডেমোক্রেসি চলছে? এরা নিজেরা নিজেদের শালকু আর লাশ ফেলার গল্প শোনাচ্ছে বলুন। অনেকগুলো প্রশ্ন জমে গেছে, তুমি হ্যাঁ, আমাকে বলো, সময় বলো, দিও। বলো। আচ্ছা, 1 নম্বর হলো যে যাদবপুরে সিসিটিভি নেই। আমি দেবাংশুর কথারই মূলত 1, 2, 3, 4 করে বলতে যাচ্ছি। বেশ কিছু জায়গায় আছে, সেই সিসিটিভিতে কেউ হাত দেয়নি, গেটগুলোতে আছে। গেটে নেই, বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ইত্যাদিতেও আছে, ফ্যাকাল্টি নিচে জন্য থ্যাংক ইউ, যে যথেষ্ট থেকে বেশ কিছুতে আসার জন্য একদিনের মাথায় থ্যাংক ইউ। না, আচ্ছা, আই রিপিট, যথেষ্ট আছে। আবার বলছি, 2 নম্বর কথা হচ্ছে, আমাকে সেই শঙ্কু, 2 নম্বর কথা হচ্ছে যে আরো সিসিটিভি যদি লাগে। এর ওই র্যাগিং কাণ্ডের সময় থেকে পড়ুয়াদের বক্তব্য ছিল, আমরা পার্সোনাল সার্ভেলেন্সে নেই, কিন্তু নিরাপত্তার জন্য কোনো আলোচনায় আমরা আছি। 3 নম্বর হলো, এই সিসিটিভি চাই জিঙ্গুইজমটা যারা করছে, তাদের কি ভূমিকা ছিল? তারা যাদবপুরে সিসিটিভি চেয়েছিল, আর একই সময় স্বরূপনগরে শহীদ নুরুল ইসলাম কলেজে সিসিটিভি ভাঙতে গেছিল, কারণ ওখানে টিএমসিপির দুর্নীতি ধরা পড়ে যাচ্ছিল। 1। দ্বিতীয়ত, চট করে বলে নি, এটা দেবাংশুকেই বোধহয় মনে করাতে হবে, 2005-10 বলল, 14 সালটা কনভিনিয়েন্টলি ভুলে গেল। পুলিশ ঢুকেছিল, হক্কলরব আন্দোলন ইত্যাদি ইত্যাদি, মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। 3 নম্বর বলেছে মধ্যাঙ্গুলি, আমি যা চট করে নোট করলাম। বাচ্চারা বড়দের থেকেই শেখে, মহুয়া মৈত্রর থেকে শিখেছে হয়তো, এর বেশি আমার কিছু বলার নেই। 4 নম্বর হচ্ছে, এই যে যাদবপুরে কেউ ঢুকতে পারবে না, গন্ডগোল, এইসব হেনা তানা, এইসব যাদবপুরের ছাত্ররা একে মারছে ওকে মারছে। আচ্ছা বিশ্বদা, খুব খুশি হব তুমি আরেকদিন আরেকটা সোজা সাপটা করো প্লিজ। দিলীপ ঘোষ যাদবপুরের ঠ্যাং ভেঙে দেবে বলছে। বাইরে থেকে বিভিন্ন রাজ্যের বিভিন্ন দলের পলিটিক্যাল লিডাররা তারা ক্রমাগত যাদবপুরকে 1 সেকেন্ডে, 30 সেকেন্ডে, 2 মিনিটে, 1.5 মিনিটে বুঝে নেবো করে যাচ্ছে। 4, এই যে এত অভিযোগ উঠছে, দেবাংশু অনেকগুলো অভিযোগ করেছে এবং সত্যিই তো এই যা হয়েছে, চেয়ার ঢুকিয়ে দেওয়া, চাকা ইত্যাদি ইত্যাদি, আমরাও ভিডিওয়ে দেখেছি।
আন্দোলনের ক্ষেত্রে এই ধরনের এক্সেস নিন্দনীয়। আমার প্রশ্নটা হচ্ছে যে ইনস্টিগেট কে করেছিল? বহিরাগতরা আছে এটা প্রমাণিত। প্রথম দিন বলা হচ্ছিল বহিরাগত কেউ নেই, তারপর ছবি ভিডিও দেখানোর পরে প্রমাণিত হলো বহিরাগত আছে। তারপরে বলা হলো যে না, ওরা ভলান্টিয়ার। ক্যালকাটা ইউনিভার্সিটিতে গুন্ডামি করে এখন ঢুকতে পারে না সে ছেলে যাদবপুর ইউনিভার্সিটিতে ওয়েব কুপার মিটিং এ ভলান্টিয়ার হয়ে গিয়েছে। ভলান্টিয়ারের চেহারাটা বুঝো। লাস্ট পয়েন্ট, উত্তর মনোযোগ এটা দিয়ে বলুন। উত্তর নেবে। এইবারে সবচেয়ে মজার পয়েন্টটা, ইন্দ্রানুজের রাজনীতি। আচ্ছা, ইন্দ্রানুজ রাষ্ট্রদ্রোহী, টুকরে টুকরে মাওবাদী, সব বুঝলাম। অভিনব বলে যে বাচ্চা ছেলেটা বা অনুজ্ঞা বলে যে মেয়েটা, এরা তো কেউ মাওবাদী না, বা আরো যাদের যাদের কথা বলছে, এসএফআই আছে, অন্য জিনিস আছে। এরা মার খেলো কেন? তার মানে যারা মারতে এসেছিল, আক্রমণ করেছে যারা, তারা মারার সময় কে মাওবাদী, কে আরএসএফ, কে এসএফআই এসব দেখেনি। তার মানে এক্স্যাক্টলি, তার মানে আসলে যাদবপুরের ছাত্রদের অ্যাজ আ হোল ভয় পেয়েছে। তার মানে ইন্দ্রানুজের রাজনীতিটা এখানে গৌণ। ইন্দ্রানুজ এসএফআই হলেও মার খেত। যে কারণে আমি এখানে বলেছি যে টিএমসিপির কোন সদস্য যদি স্বচ্ছ ছাত্র ভোটের দাবি করে ব্রাত্য বসুর গাড়ির চাকার তলায় চলে যেত, আমরা টিএমসিপি সদস্যের পাশে দাঁড়াতাম। আমি শেষ করব, বগটুইতে যখন তৃণমূলের হাতে তৃণমূল মার খেয়েছিল, পুড়ে মরেছিল, প্রথম যে রাজনৈতিক নেতা গণতন্ত্রের বার্তা নিয়ে ঢুকেছিলেন বগটুইতে, তার নাম মোহাম্মদ সেলিম। না, আবার সেই বহিরাগত তত্ত্বটার কোনো মানেই হয় না ভাই, কারণ তাদেরকে আমন্ত্রণ করে আমরা এনেছিলাম। বহিরাগত যে বহিরাগত যাদবপুরের প্রাক্তনী, সে 7 তাড়াতাড়ি গ্রেপ্তার হয়ে গেল, আর টিএমসিপির বহিরাগতরা এখনো পর্যন্ত গ্রেপ্তার হলো। তোমরা যদি এটা মানো, স্বীকার করো যে একটা সেমিনার হচ্ছে, আমন্ত্রিতরা আছে, তারা বহিরাগত, আমি তোমাদেরকে আবার বলছি, তোমরা প্রিন্সিপাল সিদ্ধান্ত নাও যে যাদবপুরে কোনো বহিরাগত ঢুকবে না। সে চেউ গোয়েবারা হোক, বাবুল সুপ্রি হোক, ব্রাত্য বসু হোক, তোমরা সিদ্ধান্ত নাও, আই কার্ডের ব্যবস্থা করো। আমরা বারবার চেষ্টা করেছি, রাত্রি 8টার পরও আই কার্ড তোমরা আমাদেরকে করতে দাওনি, ছাত্ররা করতে দেয়নি। কিন্তু এটা সত্য আমি বলবো, এসএফআই কিন্তু শিক্ষামন্ত্রী থাকার সময় ঝামেলা করেনি। ঝামেলাটা এসএফআই পরে করেছে, তারা জড়িয়েছে পরে, সেটা আমি নিয়ে চাক্ষুষ করেছি। তার মানে কিন্তু এই নয় শুভজিৎ, যাদবপুরের সব ছাত্রছাত্রীরা খারাপ। এই সংখ্যাটা 30 থেকে 40 জন। শঙ্কু, তোমাদের এত রাগ কেন? এই মাও মাকুজমি বললে, এই যারা আছে, যারা বামপন্থী আছে, তোমরা জমিতে পা রাখতে পারছো না বলেই কি এত রাগ? দেখুন বিশ্বদা, আমি আপনাকে একটা কথা বলছি, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে এরা নিজেদের শেল্টার এরিয়া বানানোর চেষ্টা করছে। মানে? যে একদম, কারণ বাইরে যত ধরনের বড় অপারেশন করছে, তারপরে গিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে গিয়ে থাকছে। আমি তো নাম করে বলছি, অভিষেক মুখার্জি, একদম স্পেসিফিক্যালি আমি ছবি দেখাতে পারি এখন। এই অভিষেক মুখার্জির স্ট্রং মাওবাদী ব্যাকগ্রাউন্ড রয়েছে। এই আন্দোলনের, এই যে আক্রমণের পেছনে ব্রাত্য বসুর উপর এর কি ভূমিকা ছিল, কটা মিটিং করেছে, এই ইঞ্জিনিয়ারিং এর ওদের যে অর্গানাইজেশন, তার পেছনের মাথা আপনারা খবর নিন। আমি তো নাম করে বলছি। আমি সরাসরি জানতে চাইছি, চে গুয়েভারার আত্মীয়ার অনুষ্ঠান হবে, সিপিএম এর বড় বড় নেতারা আসবে, তখন তারা বহিরাগতরা ঢুকতে পারবেন, শুধুমাত্র অন্য যে কোনো রাজনৈতিক দলের লোকেরা ঢুকতে পারবেন না। আচ্ছা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গেটের বাইরে সভা করতে গেছিলেন, ওখানে আক্রমণ করার পর ওরা বলেছে আমরা মাওবাদী, তার ভিডিও ফুটেজ আছে, মার্কেটে ঘুরে বেড়াচ্ছে। তারপরে ও রাজ্য কেন অ্যাকশন নেবে না? আমি বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এরা আক্রমণ করার টার্গেট করে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আমি আজকে বলছি, এই ব্রাত্যবাবুকে তো এরকম মার খেয়ে বেরোতে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন প্রকাশ্যে হেঁটে প্রেসিডেন্সি থেকে বেরিয়েছিলেন, এরা টার্গেট করতে গেছিল, আর পার্থবাবু পিছন গেট দিয়ে সেটিং করে বেরিয়েছিলেন। কিন্তু সেদিনও সেই জিনিস পুলিশকে ফেস করতে হয়েছে। সেদিন থেকে আপনারা যদি অ্যাকশন নিতেন, আজকে এরা ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি হতো না। এরাই তো হচ্ছে সরাসরি আক্রমণ করছে। আমি দীপ্তমানের কাছে জানতে চাইবো একটা ভ্যালিড প্রশ্ন, এটার উত্তর দেবো তো? হ্যাঁ, নিশ্চয়ই দেবে। যে এই একটা ওয়েব গ্রুপে একটা সভা করছে, তারা একটা রাজনৈতিক সভা ডেকেছে, নিজেদের সভা করছে, সেখানে মিছিল করে তোমরা সেই প্রেক্ষাগৃহে ঢুকলে কেন? তোমরা তো অবশ্যই ব্রাত্য বসুর সাথে কথা বলবে, দাবি দেওয়া করবে, ওয়েট করা যেতে পারতো। একটা সভার মধ্যে তোমরা ঢুকতে গেলে কেন? প্রাথমিকভাবে হচ্ছে আমরা যখন জানতে পারি যে ব্রাত্য বসু আসছেন, সেই সময় হচ্ছে আমরা প্রাথমিকভাবে ব্রাত্য বসু আসছেন সবাই জানতো, অনেক আগে থেকেই জানা ছিল। হ্যাঁ, সেই সময় তোমরা তার বড় কার্টুন লাগিয়েছিল ওখানে, আমি যতদূর জানি। সেই সময় হচ্ছে আমরা প্রথমে আমাদের যে ওপেন এয়ার থিয়েটার আছে, ওএটি আছে, তার গেটের সামনে হচ্ছে আমরা কিছু ছাত্রছাত্রীরা আর কি বিক্ষোভ জানাচ্ছিলাম, যে কারণে আমাদের যে সমস্যাগুলো আছে সেই দাবিতে আমরা বিক্ষোভ জানাচ্ছিলাম। কিন্তু তারপরে ব্রাত্য বসু অন্য গেট দিয়ে ঢোকেন এবং আমাদের আর কি কোনো কথা না শুনেই ভেতরে উনি প্রবেশ করেন। এবং ঠিক আছে, তার ধরে নিলাম আর কি ওনার শিক্ষা ব্যবস্থার আর কি যে কোনো ধরনের উন্নতির প্রশ্নে আর কি ওনার কোনো দায় নেই, উনি ছাত্রছাত্রীদের কথা শুনবেন না, ঠিক আছে ধরে নিলাম। কিন্তু আর কি
মানে তারপরে আমাদের একটা ব্যানার আর কি ওইটির উপরটায় লাগানো হয়, হ্যাঁ। উপরটায় উঠে লাগানো হয়। সেই সময় আর কি ভিতর থেকে কয়েকজন মানে দেওয়ালের উপর উঠে সেই ব্যানার মানে লন্ডভন্ড করে দেয়, পুরো ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। এবং তার মানে পরবর্তী সময় থেকেই দেখা যায় ব্যানারটা উপরে লাগানো কেন হবে? আমাদের তো সভা, ওখানে আমাদের যেখানে হচ্ছে সভা, সেখানে তোমাদের ব্যানারটা লাগাবে কেন? এটা তোমরা করতে পারো। তার মানে যা বোঝা গেল দেবাংশুর কথা, শঙ্কুদার পুরনো স্মৃতি রোমন্থন ইত্যাদি সব বুঝে, যে বুদ্ধবাবুর সময়ও এসএফআই এর সাথে মাওবাদীদের বিতর্ক ছিল। 2025 সালেও ইন্দ্রানুদের কথায় বোঝা গেল এসএফআই এর সাথে মাওবাদীদের বিতর্ক আছে। শেষ করি, কোথায় বিতর্ক? তার মানে এই সংখ্যা- এক সেকেন্ড, বিশ্বদা এই পাঁচ লাইন কোথায় বিতর্ক? তার মানে তোমাদের সাথে এসএফআই, বিতর্ক? সিপিআইএম SFI, এবং মাওবাদীরা সব এক। তাদের অবস্থান তোমাদের পাল্টায়নি, সাদা রং লাল। ইস্যু ভিত্তিতে তোমরা কমন কথা কোনো বলেছে, উন্নয়নের এক কোনো এবং কিছু অভিন্ন প্রয়োগ কথা করবে বলেছে। না। মাঝখান থেকে পাল্টিটা খেয়েছে আমি কে? দেবাংশুর কাছে আসবো। দেবাংশু, বিশ্বদা মাঝখান থেকে পাল্টি খেয়ে গেছে তৃণমূল। এবং SFI তখন এক এবং বুদ্ধবাবু খারাপ ছিল, মাওবাদীরা ভালো ছিল। এখন মাওবাদীরা ভালো, বুদ্ধবাবু খারাপ, আর বুদ্ধবাবু ভালো। যে প্রশ্নটা উঠে আসলো ওদের থেকেও সবার থেকেও, ছাত্র ভোট না হওয়ায় কি অশান্তির কারণ বলে মনে হচ্ছে? দেখুন, প্রথম কথা হচ্ছে ছাত্র ভোট নিয়ে আমার মনে হয় একটা আলাদা করে সুপ্রিয় সময় ছাত্র ভোট ছিল। আলাদা করে বিতর্কের অবকাশ রয়েছে। এটা একটা ছোট ইস্যু, এক লাইনে বলার মতো নয়। আজকের আলোচনাটা যদি ছাত্র ভোট নিয়ে হতো, সম্পূর্ণটাই করার মতো প্রিপারেশন আমাদের আছে। কিন্তু বিষয়টা হচ্ছে আজকের আলোচনাটা হচ্ছে যে অ্যানার্কিটা হয়েছে সেই ব্যাপারটা নিয়ে। এবং আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, আপনি যখন আমাদের এই ভাইকে জিজ্ঞেস করলেন যে ওখানে তো একটা প্রোগ্রাম হচ্ছিল, দেখুন দুটো অপশন। আমার যদি মনে হয় কোনো একজন মন্ত্রী, ক্ষমতাধর ব্যক্তি, নীতি নির্ধারক, তাকে আমার কিছু জানানোর আছে, আমার দুটো অপশন আছে। তার একটা শিডিউল প্রোগ্রাম হওয়ার আগেই তাকে আটকে দিলাম, আরেকটা হচ্ছে তিনি তার শিডিউল প্রোগ্রামটা করে যখন বেরোচ্ছেন আমি আমার দাবি জানালাম। ব্রাত্য বসু ঢুকলেন, ওরা ঢুকে দ্বিতীয়টা প্রোগ্রাম বেছে নিয়েছে। করছেন। আমি বলছি এবার বুঝুন, যখন প্রোগ্রামে আছে, ওরা প্রথমে ব্রাত্য বসুর জন্য যে গেটে ওয়েট করছিল, ওদের বক্তব্য ব্রাত্য বসু অন্য গেট দিয়ে ঢুকে গেছেন প্রোগ্রামে। যখন ব্রাত্য বসু বক্তব্য রাখছেন, তখন পেছন থেকে স্টার্ট হলো মিডিল ফিঙ্গার দেখানো। 1 নম্বর, সৃজনদার কথা অনুযায়ী মহুয়া মৈত্রের অনুপ্রেরণায় মহুয়া মৈত্র একটা টিভি চ্যানেলের সঞ্চালককে দেখিয়েছিল, আর সৃজন দ্বারা দেখাচ্ছে অধ্যাপকদের স্টেজকে। ডিফারেন্সটা বুঝবেন, মানে ওই আর কি, তোমরা যাদেরকে একই তো, এখন তো অ্যালায়েন্সে আছো, ঠিক আছে। আমি যেটা বলতে চাইছি, 2 নম্বর কথা, ভাইয়ের কথা অনুযায়ী এর পরে কি হয়েছে, আমি ধরে নিলাম এ কথা সত্য, যে তাদের কোনো একটা পোস্টার বা ব্যানার নাকি আমাদের লোকেরা খুলে দিয়েছে। আমার প্রোগ্রামে যদি অন্য কোনো পার্টির পোস্টার থাকে আমার স্টেজের ওখানে, তো আমি ন্যাচারালি সেটা খুলবো, এটা অস্বাভাবিক কিছু না। সিপিএম এর ব্রিগেড হলে সেখানে মমতা বাড়ির ছবি তারা অ্যালাউ করবে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন এটা হলো, তখন আস্তে আস্তে তারা ভেতরে প্রবেশ করলো, এবং আমাদের প্রদীপ্ত মুখোপাধ্যায় এবং তার সঙ্গে আরো কয়েকজন, তারা পেছনে গিয়ে তাদেরকে বললেন, ভাই তোমরা একটু শান্ত থাকো। এই ঘটনাটা থেকেই তারা তখন হাতাহাতি শুরু করলো, তখনই প্রদীপ্ত তাকে ধাক্কা মারলো। আমি আসছি। এটাই তো কোশ্চেন কেন দরকার পড়লো। অধ্যাপক শুভজিৎ নস্করের কাছে। শুভজিৎ বাবু, আপনি আমাকে এক বলুন, যে এ তো নানা রকম রাজনৈতিক দল তাদের কথা বলবে, তাদের বক্তব্য পেশ করবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এই অশান্তি থেকে মুক্তি পাওয়ার উপায়টা ঠিক কি? অশান্তি থেকে মুক্তির উত্তর দিতে গিয়ে আমার সেই ডক্টর আম্বেদকরের বিখ্যাত উক্তি মনে পড়ছে, যে আমাদের ভারতবর্ষের গণতন্ত্র টপ ড্রেসিং। সেই জন্য মোরালিটি উপরের লোকজনদের নেই, তারা ক্ষমতাটা খুব ইজিলি পেয়ে গেছে স্বাধীনতার পরেই, কিন্তু নিচের দিকে তারা ডেমোক্রেসি স্বাদ আজও পায়নি, তাই তারা প্রোটেস্ট করে, তাই তারা আউটরেজ করে। এই জন্য নৈতিকতার যে আইডিয়াটা আমি বারবার বলছি, এবং এই এজেন্ডাটাকে আমি পুশ করতে চাই স্টুডেন্টদের মধ্যে, আমার মধ্যেও, আমি অ্যাজ এ শিক্ষক, যে নৈতিকতাটা একটা ন্যাচারাল সেন্টিমেন্ট হওয়া দরকার। সেই ন্যাচারাল সেন্টিমেন্ট কাল্টিভেট করা দরকার। বাইরের পলিটিক্স এবং ভিতরের পলিটিক্স, দুই পলিটিক্সকে আপনি দেখুন না, সেখানে বিস্তর রকমের নৈতিকতার অভাব। আপনার জেএনইউ থেকে আজকে 2জন বড় টপ মিনিস্টার তো, নির্মলা সীতারামন, জয়শঙ্কর, তো জেএনইউ প্রোডাক্ট। তখন সিসিটিভিও ছিল না জেএনইউতে। শুধু সিসিটিভি নয়, নৈতিকতার দায়িত্ববোধটাও আসতে হবে ছাত্রদের মধ্যে, শিক্ষকদের মধ্যে, সরকারের মধ্যে এবং রুলিং এলিটের মধ্যে। কোথাও একটা ব্যালেন্সের অভাব হচ্ছে, ভারসাম্যের অভাব হচ্ছে। যে বছরখানেক আগেকার ঘটনা, এই যাদবপুরের হস্টেলের বারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল স্বপ্নদ্বীপের, এরকম স্বপ্নদ্বীপ যেন আর মৃত্যু না হয়। এই যে ঘটনা ঘটেছে, যে ছেলেটি আহত হয়েছেন ইন্দ্রানুজ, এইরকম ঘটনা যেন না হয়, এইগুলোই আমাদের দেখার। আন্দোলন চলুক, প্রতিবাদ চলুক, সব হোক, কিন্তু কোথাও যেন তার একটা ভারসাম্য থাকে। প্রফেসররাও তার দায়িত্ব পালন করুন, ছাত্ররাও আন্দোলন করুন। আন্দোলনের নামে গুন্ডামি যেমন বরদাস্ত করা যায় না, তেমনি বাইরের যারা গুন্ডা আছেন তাদেরও যেমন ভেতরে অ্যালাউ করা যায় না। সব মিলিয়ে কোথাও একটা ব্যালেন্সের অভাব হচ্ছে এই শিক্ষাঙ্গনে। এটা কিন্তু আমাদের অচিরেই সমাধান করতে হবে।
টপ হেডলাইন।